এবং শুধু তাই নয়, উনি একজন লেখক মানুষ, বহু গ্রন্থ তার আছে এই দলিত আন্দোলন বিষয়ক, বাবা সাহেব আম্বেদকরের উপরে বা অন্যান্য বিষয়ে প্রচুর গ্রন্থ তিনি লিখেছেন। জয় ভীম। উপস্থিত সমস্ত আম্বেদকর অনুগামী এবং অনুসারীদের শুভেচ্ছা জানিয়ে, যে বিষয় আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। আমি বিষয়টা দেখে খানিকটা অনুমান করতে পারি যে এই বিষয় নির্বাচনের কারণ হলো ভারতবর্ষের যারা নিজেদের জাতীয়তাবাদী বলে দাবি করেন, জাতীয়তাবাদী নেতা, জাতীয়তাবাদী পত্রপত্রিকা যারা নিজেদের এভাবে দাবি করেন, তাদের আম্বেদকর সম্পর্কে একটা নেতিবাচক সমালোচনা আছে। তারা বলার চেষ্টা করেন, একটা সময় তো খুব সোচ্চারে বলতেন, এখন খুব সোচ্চারে না বললেও তারা এখনো সেই মত পোষণ করেন যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ভারতবর্ষের যে জাতীয়তাবাদী আন্দোলন, এই আন্দোলনের শরিক ছিলেন না বা সেভাবে শরিক ছিলেন না। আবার অনেকেই মনে করেন যে ডক্টর আম্বেদকরকে ব্রিটিশ সৃষ্টি করেছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে অন্তর্ঘাত করার জন্য, এবং এই রকম বিবৃতি, প্রকাশ্য বিবৃতি কাগজে দিয়েছেন, বলেছেন এমন সব নেতা যারা আমাদের বাংলার একেবারে প্রথম সারির মধ্যে পড়েন, ব্রিটিশের চর ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমার মনে হয়েছে যে এখানকার সংগঠক যারা, তারা এই যে বিষয় রেখেছেন যে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন এবং ডক্টর আম্বেদকর, এটা রেখেছেন এই বিষয়টার উপর খানিকটা আলোকপাত করার জন্য। কারণ এইটা যারা আম্বেদকর অনুগামী অনুসারী, তাদের কাছে এটা অত্যন্ত অপমানকর। তাদের এর বিরুদ্ধে কিছু কথা বলা, কিছু জবাব দেওয়ার প্রয়োজন বলে আম্বেদকরবাদীরা মনে করেন। ফলে আজকে এরকম একটা বিষয় যখন আমাকে এখানে বলতে বলা হলো, আসলে বিষয়টা আলোচনা করতে গেলে অনেকটা জটিল বিষয়, অন্তত আমার এরকম মনে হয়। কারণ এমন কিছু জায়গা থেকে বিষয়টা আলোচনা করা দরকার, তাহলে ডক্টর আম্বেদকরের প্রকৃত ভূমিকা, আসলেই ডক্টর আম্বেদকর যে ভারতবর্ষের একেবারে প্রথম ২-৩ জনের একজন জাতীয়তাবাদী নেতা, খুব পরিষ্কারভাবে আলোচনা করলে সেটাই বোঝা যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে
প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার। আমি যদি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের আবির্ভাবের আগে থেকে শুরু করি, তাহলে বিষয়টা অপ্রাসঙ্গিক হবে না। একটু আগে বলছিলেন আমাদের ঘোষক মহাশয় দিলীপ গাইন যে যারা নিজেদের অত্যন্ত মেধাবী মনে করেন, সংস্কৃতিবান মনে করেন, অগ্রণী মনে করেন, তারা যদি 50 বছর বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তাহলেই আজকে তফসিলি জাতি আদিবাসী বা যারা পিছনে পড়ে আছেন তাদের কেন এই দুর্দশা, এইটা খানিকটা অনুমান করা যায়। কথাটা অত্যন্ত সঠিক কথা, এবং সেটা নিয়েই আমি ইতিহাসের প্রেক্ষাপটে একটা ছোট্ট ঘটনার কথা, ছোট্ট ঘটনা নয়, আসলে আজকের সমাজটাকে বুঝতে গেলে এই জায়গা থেকেই আমাদের শুরু করা দরকার। সেটা হলো, আমরা জানি ভারতবর্ষে একটা সময় পর্যন্ত খুব সীমিত আকারে এক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। সেইটা যারা হিন্দু বলেন সেই হিন্দু সমাজের টোল, আর যারা মুসলমান তাদের সমাজে একেবারে নিচে সে মক্তব বা তারপরে মাদ্রাসা। এই জায়গাটাই আমাদের দেশের শিক্ষা বলতে বহু শতাব্দী ধরে এই শিক্ষাটাই ছিল, এইটুকু শিক্ষাই ছিল। আজকের এই যে শিক্ষা, এই যে আধুনিক শিক্ষা, আজকে আধুনিক শিক্ষিত মানুষ গোটা ভারতবর্ষ জুড়ে, এর সূচনা কবে হলো, সূচনা কবে হলো, কিভাবে হলো, এই ইতিহাসটা বলছি একটু গল্প না করলে একটু ভালো হয়। অল্প লোক, তার মধ্যে এভাবে গল্প করলে খুব মুশকিল। বিষয়টা হলো, ইংরেজ গভর্নমেন্ট 1812 সালে তারা পরিকল্পনা করে, 1813 সাল থেকেই তারা কাজটা শুরু করে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখনও ব্রিটিশ সরকার ভারতের দায়িত্ব গ্রহণ করেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নেয় তারা এই ভারতবর্ষেই একটা আধুনিক শিক্ষিত কিছু মানুষ বা একটা সমাজ তারা গড়ে তুলবে। খুব স্বাভাবিক কারণেই একটা ঔপনিবেশিক শাসনে যারা দখলদার সাম্রাজ্যবাদী, তারা এই দেশের মানুষকে শিক্ষিত করবার মানসিকতা থেকে এটা করেনি। তারা এটা করেছিলেন তাদের যে ঔপনিবেশিক শাসন শোষণ, সেই শাসন শোষণের স্বার্থে একটা ইংরেজি ভাষায় শিক্ষিত একটা শ্রেণী তারা তৈরি করার চেষ্টা করেছিলেন। কারণ ওই সময়ে ওই লন্ডন থেকে কেরানি এনে এখানে প্রশাসন পরিচালনা করা অত্যন্ত ব্যয়সাধ্য হয়ে পড়েছিল, এবং এই সময় থেকেই তারা মনে করেছিল যে এখানে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো দরকার। আপনারা হয়তো কেউ জানেন, যারা জানেন না তারা শুনলে অবাক হয়ে যাবেন। তারা একটা ব্যাপক সমীক্ষা, গোটা দেশ জুড়ে একটা ব্যাপক সমীক্ষা করে যে কাদের শিক্ষিত করলে তাদের ঔপনিবেশিক স্বার্থে সবথেকে কার্যকরী হবে। এই সমীক্ষার ফলাফল বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর
ওই ব্রিটিশ মহাপেশখানা থেকে সেই সমীক্ষার ফলাফল তিনি লিখেছেন। মহারাষ্ট্রের কংগ্রেস গভর্নমেন্ট সেইটা ছেপে বের করেছে। এটা আমার কোনো বানানো গল্প নয়। সেইখানে বলা হচ্ছে, in most part of the country, the Brahmin and the beggar are synonymous. ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলে ব্রাহ্মণ এবং ভিক্ষুক শব্দ দুটি সমার্থক। মানে যারা ভিক্ষুক তারাই ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারাই ভিক্ষুক। এইটা ছিল 1813 সালে গোটা ভারতবর্ষের চিত্র। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমীক্ষা করে, সেই সমীক্ষার রিপোর্ট বাবা সাহেব ডক্টর আম্বেদকর ব্রিটিশ মিউজিয়াম থেকে সেই রিপোর্টগুলো সংগ্রহ করেছেন, লিখেছেন। কংগ্রেসের মহারাষ্ট্র গভর্নমেন্ট সেইটা ছেপে বের করেছে। তাহলে এইটা 1813 সালের ঘটনা, এবং ওর সঙ্গে তারা ইতিহাস বোধ ছিল বরাবর ইংরেজদের। তারা মনে করেছিলেন এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণরাই সব থেকে ভালো সহায়ক হতে পারে ইংরেজদের ঔপনিবেশিক শাসনের। যে কারণে তারা সিদ্ধান্ত নেয় ভারতবর্ষের মূলত ব্রাহ্মণ, তার সাথে কিছু অন্যান্য উচ্চবর্ণের মানুষকে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেন। আর একই সঙ্গে তারা এই সিদ্ধান্ত নেয়, তখনকার দিনে তারা আনটাচেবল, অস্পৃশ্য, সেই অস্পৃশ্য মানুষকে কোনো রকমেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হবে না। এই হলো এই দেশের ব্রাহ্মণ সমাজের উত্থানের শুরু, এবং এইটা চলতে থাকে। 40 বছর পর 1855 সালে গভর্নমেন্ট পাল্টায়, সরকারের দল পাল্টায়, অফিসার পাল্টায়, ভালো মন্দ সবকিছুর মধ্যেই আছে। গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট, ইংরেজ গভর্নমেন্ট, তারা 1854 সালে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আনটাচেবল যারা, তাদেরও ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হবে। আর এই সিদ্ধান্ত যখন ইংরেজ সরকার নিয়েছিল, সেই সময় ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে ব্রাহ্মণ সমাজ এবং উচ্চবর্ণ সমাজের মধ্যে মানুষ শিক্ষিত হয়েছেন, এবং ব্রিটিশ প্রশাসনে একটা শক্তি হিসেবে একটা নিয়ন্ত্রণ তারা ইতিমধ্যে কায়েম করে ফেলে। এবং এই জায়গাতেই আপনাকে বুঝতে হবে, গভর্নমেন্ট যখন 1854-55 সালে যখন এই সার্বজনীন শিক্ষা বলে ইতিহাসে যেটা প্রচলিত আছে, এই প্রচেষ্টা শুরু করে, তখন এই ভারতবর্ষের উচ্চ বর্ণ হিন্দুরা নিম্ন বর্ণের মানুষকে স্কুলে যাতে তারা ভর্তি হতে না পারে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে যাতে না পারে, তার জন্য তারা যে ব্যাপক চেষ্টা শুরু করেছিল, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ভলিউম 2 নম্বর ভলিউমে আপনারা তার বিস্তারিত বিবরণ পাবেন। ফলে এই দেশের একটা অংশের মানুষ সামগ্রিকভাবে ব্রিটিশের অধীনে, কিন্তু আনটাচেবল যারা ছিল, শুধু আনটাচেবল নয়, আনটাচেবল থেকে একটু উপরে শূদ্র বর্ণের মানুষ যারা ছিলেন, তাদেরও প্রগতির পথে তারা নিরন্তর বাধা দিয়েছিলেন। এই যে মানসিকতা,
এই যে বিভাজন এইটাকে যদি না বোঝা যায় তাহলে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন বোঝা যাবে না। তাহলে এই জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের দৃষ্টিভঙ্গিকে ব্যাখ্যা করা যাবে না। আমরা এটা একটা পর্যায়ে আমরা দেখেছি। আপনি তারপরে চলে আসুন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সময়কালে। আমি যদি শুরু করি সাইমন কমিশন থেকে, যদি শুরু করি, সাইমন কমিশন আসছে ভারতে 1919 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনটাকে আরো একটু পরিবর্তন করে আরো কিছু বাড়তি অধিকার দিয়ে একটা নূতন শাসনতন্ত্র তৈরি করবার জন্য ইংরেজ সরকার প্রচেষ্টা শুরু করে। সেই সাইমন কমিশন বাবা সাহেবকে কেন ডেকেছিল, কেন আনটাচেবল প্রতিনিধিদের বক্তব্য শুনতে চাইছেন, এই সমস্ত বিষয় নিয়ে একটা অংশের মানুষ, বিশেষ করে তারা যখন কংগ্রেস মানে উচ্চবর্ণ হিন্দুর প্রতিনিধিত্বকারী, তারা প্রচন্ডভাবে বাধা দিয়েছিলেন। সাইমন কমিশন 1928 সালের 1 ফেব্রুয়ারি মাসে আসে, আর দ্বিতীয়বার আসেন ওই ডিসেম্বর, জানুয়ারি 28-29 সাল মিলিয়ে। আপনারা দেখবেন আনটাচেবলরা যাতে কিছু সুবিধা পান, নতুন যে শাসনতন্ত্র তৈরি হবে সে জায়গাতে উচ্চ বর্ণ হিন্দুরা কিভাবে বাধা দিয়েছেন। ফলে এই যে মানসিকতা, এই যে একটা দেশের মধ্যেও এই যে বিভাজন, আমরা যে বলছি জাতীয়তাবাদ মানে তো হচ্ছে এটা জাতি, তারপরে না জাতীয়তাবাদ। আগে জাতি হিসেবে নিজেদের মধ্যে একটা ঐক্য, একটা পারস্পরিক সম্মান, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, এইটা তৈরি না হলে জাতীয়তাবাদটা কোত্থেকে তৈরি হয়। এবং সেই জায়গা থেকেই বাবা সাহেব যখন এই নিচু বর্ণের মানুষের স্বার্থ নিয়ে কথা বলছেন, তখন কিভাবে উচ্চবর্ণ হিন্দুরা রিয়াক্ট করছেন সেটা আপনাকে বোঝা দরকার। আপনারা তারপরে লতিয়ান কমিটি মানে ভোটাধিকার কমিটি, তখন মানুষের সার্বজনীন ভোটাধিকার ছিল না। অধিকাংশ আনটাচেবলস মানে আজকের যারা তফসিলি জাতি আদিবাসী, সামান্য অধিক আছে, মূলত তারাই, তাদের অধিকাংশ মানুষের ভোটাধিকার ছিল না। একটা দেশে লতিয়ান কমিটি যখন এসেছেন, বাবা সাহেব সার্বজনীন ভোটাধিকারের জন্য লড়াই করছেন, কার্যকরী কেন হচ্ছে না? কার্যকরী হচ্ছে না তার কারণ অন্য যে অংশ যারা নিজেদের জাতীয়তাবাদী বলে আজকে দাবি করছেন, তারা বলছেন এই মানুষগুলিকে ভোটাধিকার দেওয়া যাবে না। এবং আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এমনকি বিশ্ববন্দিত মানবাধিকার আন্দোলনের অগ্রপুরুষ বলে কথিত মহাত্মা গান্ধীও সার্বজনীন ভোটাধিকারের পক্ষে কাজ করেননি, বিরোধিতা করেছেন। ফলে এই যে বিভাজন, এই যে স্বার্থের দ্বন্দ্ব, এই যে একে অপরকে অবদমিত করার প্রচেষ্টা, এইটাকে যদি না বোঝা যায় তাহলে বাবা সাহেব জাতীয়তাবাদী আন্দোলনে ঠিক কোন জায়গাতে কাজ করেছেন এই জায়গাটা বোঝা যাবে না। আসলে বাবা সাহেব আম্বেদকর জাতি গঠনের জন্য যা করা দরকার, একটা বিশাল ভূখণ্ডের মানুষকে একটা জাতি হিসেবে বিকশিত হওয়ার জন্য যা যা প্রয়োজন, ঠিক সেইটা করেছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। ফলে এই জায়গাটা না বুঝলে জাতীয়তাবাদী হিসেবে বাবা সাহেবের ভূমিকা বোঝা যাবে না। তারপর আপনারা জানেন, ঠিক এর পরপর হলো রাউন্ড টেবিল কনফারেন্স, সেই 30, 31, 32 প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স। উচ্চ বর্ণ হিন্দুদের সংগঠন কংগ্রেস সেখানে পার্টিসিপেট করেনি, তারা বয়কট করেছিল। সম্ভবত 53 জন মানুষকে সেখানে
রাউন্ড টেবিল কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল। কংগ্রেসের আপত্তি হলো, কেন সব সম্প্রদায়ের সব অংশের মানুষকে ডাকা হচ্ছে? তারাই তো সমস্ত দেশকে নেতৃত্ব করবে, অথচ তারা কিভাবে নেতৃত্ব করবে তার কিছু কিছু উদাহরণ আমি আপনাদের সামনে বলেছি, বহু উদাহরণ দেওয়া যায়। ফলে তারা রাউন্ড টেবিল কনফারেন্সে, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে যাননি। কিন্তু প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে বাবা সাহেবের যে ভূমিকা, একজন সাচ্চা জাতীয়তাবাদী হিসেবে যে যে প্রশ্ন তোলা দরকার, ইংরেজদের তখন 150 বছর হয়েছে ইংরেজ শাসনের, বা 150 বছর, 155 বছর, সেই 150 বছর থেকে 160 বছর ধরে ইংরেজরা ভারতে কি করেছে, কিভাবে নিষ্পেষণ করেছে, কিভাবে যত কুসংস্কার সেইটাকেই তারা রক্ষা করেছে, সেটা দূর করার চেষ্টা করেনি। এই যে বক্তব্য তিনি যেভাবে তুলে ধরেছিলেন, ইংরেজদের যেভাবে নাস্তা নাবুদ করে ফেলেছিলেন, সেইটা ওই গোটা রাউন্ড টেবিল কনফারেন্সে 1930 সালে আর কেউ পারেনি। আর আপনারা জানেন, এই বক্তব্য শোনার পর গান্ধীজি তাকে ডেকে পাঠিয়েছিলেন বাড়িতে, এবং সমস্ত কাগজে একদম সত্যিকারের জাতীয়তাবাদী হিসেবে তখনকার দিনে বড় বড় কাগজ, যে ন্যাশনাল কাগজগুলো ছিল, বাবা সাহেবকে সব থেকে বেশি তারা সম্মান দেখিয়েছিল, সব থেকে বেশি প্রশংসা করিয়েছিল। ফলে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আবার দেখুন, দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স, স্বয়ং গান্ধী সেখানে অংশগ্রহণ করে আনটাচেবলদের যেটুকু অধিকার ইভেন বিদেশি ইংরেজরা দিতে প্রস্তুত ছিলেন, মুসলমানরা সাপোর্ট করছেন আনটাচেবলদের অধিকারকে, আম্বেদকরকে। আর এখানকার বর্ণ হিন্দুদের প্রতিনিধি, মানে বর্ণ হিন্দুদের প্রতিনিধি কংগ্রেস, তার প্রতিনিধি হচ্ছেন গান্ধী, তারা এই বিরোধিতা করেছিলেন। ফলে এই যে বিরোধিতার জায়গা, এই বিরোধিতার জায়গা আসলে সত্যিকারের একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে গোটা দেশের মানুষের উন্নয়ন, গোটা দেশের মানুষের মধ্যে ঐক্য, এইগুলো তৈরি করবার জন্য লড়াই করেছিলেন আম্বেদকর। আর একটা সেক্টেরিয়ান আউটলুক থেকে গান্ধীজি এবং কংগ্রেস এই দেশের যে ঐক্য, মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্ব সম্প্রীতি যেটা তৈরি হতে যাতে না পারে, একটা ছোট্ট একটা অংশের একাধিপত্য যাতে বজায় থাকে, তার জন্য তারা চেষ্টা করেছিলেন। এবং ওই অংশই ডক্টর আম্বেদকরকে জাতীয়তাবাদী বিরোধী বলে প্রচার করেছেন। এবং এইভাবে আপনারা পরপর যদি এগোন, আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গাতে বাবা সাহেবের ভূমিকা ছিল। বিশেষ করে যখন তিনি শ্রমমন্ত্রীর ভূমিকা পালন করেছিলেন 1941 সালের শেষে, তিনি যখন শ্রমমন্ত্রী হয়েছিলেন, সামগ্রিকভাবে ব্রিটিশের অধীনে আজকের শ্রমিক, আজকের মেহনতি মানুষ, এই যতগুলো বা আজকের ট্রেড ইউনিয়ন আন্দোলন যারা করেন, তার শ্রমিকদের যত অধিকার, এর প্রত্যেকটার তিনি হয় প্রতিষ্ঠা করেছিলেন, না হলে তার ভিত্তি স্থাপন করেছিলেন। এই জায়গাতে তো কোনো ওই এরকম তো নয় যে আনটাচেবলদের শ্রমিকদের জন্য তিনি বলেছিলেন, তা তো নয়। ফলে তিনি সমস্ত মানুষের জন্য, সমস্ত ওয়ার্কিং ক্লাস মানুষের জন্য তিনি এইটা করেছিলেন। বাবা সাহেব জাতীয়তাবাদী কিনা সেটা বুঝতে গেলে বুঝতে হবে এই জায়গা থেকে। আবার ঠিক উল্টো দিকে চলে যান, 1938 সাল, আপনারা জানেন, ভারতবর্ষের প্রথম শ্রমিক ধর্মঘট, গোটা বম্বেটাই তখন ডেভেলপ করেছে, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সেই 38 সালের যে সাধারণ ধর্মঘট, এবং সেই জায়গাতে একা ডক্টর আম্বেদকর এবং তার পার্টি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি সেই ধর্মঘট সাকসেস করবার জন্য অর্ধেকের বেশি দায়িত্ব পালন করেছিলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। জাতীয়তাবাদী কি জাতীয়তাবাদী নন, এইটা বুঝতে হবে এই জায়গা থেকে। আর অন্য দিকটা বুঝতে হবে, যারা বাবা সাহেবকে ব্লেম করে, বাবা সাহেবকে দোষারোপ করে, এই যে সাধারণ ধর্মঘট হয়ে গেল, তারপরে সুতকলের বয়ন বিভাগ, যেখানে চাকরির মাইনে একটু বেশি, কাজের পরিবেশ একটু ভালো, সেই জায়গাতে আনটাচেবল শ্রমিকদের নিয়োগ নিষিদ্ধ।
তখন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে, বিটি রণদ্বীপে, জাঙ্গে, এরা সবাই তখন বড় বড় নেতা, ইভেন কমিউনিস্ট নেতারাও তারা সাধারণ জানটাজেবল শ্রমিক, এক জায়গায় বসে খাওয়া, একই বেতন, সব জায়গাতে তাদের নিয়োগ, এই সমস্ত জায়গাতে তারা সবার জন্য কথা বলতে পারেনি। একমাত্র বাবা সাহেব সবার জন্য সমান, সবার জন্য সম্মান, সবার জন্য সৌভ্রাতৃত্ব, এটা বাবা সাহেব ছাড়া কেউ বলেননি। ফলে জাতি গঠনের জন্য ভারতীয় হিসেবে আজকে আমরা যে গর্ববোধ করি, আমরা যে একটা ঐক্যবদ্ধ ভারতের আজকে আমার নাগরিক, এটার জন্য একমাত্র বাবা সাহেব এই কাজ করেছেন। না হলে এই ভারতবর্ষ আজকে আমরা ঐক্যবদ্ধ ভারত হিসেবে পেতাম না। আপনারা উল্টো দিকটা একটু দেখুন, 37 সালের প্রথম নির্বাচন, 38 সালে সরকার গঠন করলো মধ্যপ্রদেশে। তখন মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী বলা হতো, এখনকার মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী হলেন ডক্টর খারে। তিনি তার মন্ত্রিসভাতে একজন মাত্র আনটাচেবল মন্ত্রীকে নিয়েছিলেন, একজন আনটাচেবলকে মন্ত্রী করেছিলেন, তার নাম মিস্টার অগ্নিভোজ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওয়ার্দাতে কংগ্রেস তারা ডিসিশন নিচ্ছে ওয়ার্কিং কমিটিতে, খারের বিরুদ্ধে, মানে ওই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে। কেন তিনি একজন আনটাচেবলকে তার ক্যাবিনেটে মিনিস্টার করলেন? জানেন আপনারা এটা, যে এইটা করেছিলেন, এবং এইটা নিয়ে একজন আনটাচেবল কংগ্রেস কর্মী গান্ধীজির কাছে প্রশ্ন পাঠিয়েছিলেন, চিঠি লিখেছিলেন যে মন্ত্রী করা সম্পর্কে কংগ্রেসের নীতি কি। 1942 সালে গান্ধীজি হরিজন পত্রিকায় লিখিতভাবে তার জবাব দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যিনি মন্ত্রী হবেন তাকে হতে হবে যোগ্য এবং সর্বজনের আস্থাভাজন। অগ্নিভোজ শিক্ষিত মানুষ ছিলেন, তখন তিনি গ্রাজুয়েট, ফলে তাকে শিক্ষিত হতে হবে, যোগ্য হতে হবে, এই প্রশ্নে তার দুর্বলতা ছিল না। কিন্তু তিনি তো সর্বজনের আস্থাভাজন নন। উচ্চবর্ণের মানুষেরা একজন আনটাচেবলকে তো মেনে নেয় না, যে কারণে তার মন্ত্রী হওয়া চলে না। লিখিতভাবে হরিজন পত্রিকায়, আমার ডেটটা মনে নাই, মনে হয় 2রা আগস্ট, এইটা লিখছেন স্বয়ং গান্ধীজি। ফলে জাতীয়তাবাদটা কি? এই জাতীয়তাবাদ কি এটা না জেনে জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী নেতা, তার মূল্যায়ন করা যায় না। বাবা সাহেবকে ব্লেম করা হয় মূলত 1942 সালের 8 আগস্ট যে ভারত ছাড়ো আন্দোলন, জানেন দেশ জুড়ে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের পক্ষে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন না। এই কারণেই মূলত তাকে বিরোধিতা করা হয়। কিন্তু কেন? আপনারা এইটা একটু ভালো করে পড়ুন, দেখবেন সেই সময়ে কংগ্রেস 1 বছরের মধ্যে 5 বার সিদ্ধান্ত পরিবর্তন করেছিল। কংগ্রেসের মধ্যে ছিল 2টো অংশ, একটা অংশ ছিল মহাত্মা গান্ধী এবং বল্লভভাই প্যাটেল, আরেকটা ছিল নেহেরুজির, পণ্ডিত জওহরলাল নেহেরুর অনুগামী যারা। পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, কংগ্রেসের মধ্যেকার কথা বলছি, বলেছিলেন আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, নাৎসি বাহিনী ফ্যাসিবাদের উত্থান হয়েছে, ফলে এই জায়গাতে ভারতের উচিত ব্রিটিশের পাশে দাঁড়িয়ে নাৎসি বাহিনীকে পরাজিত করতে হবে। এই মতের পক্ষে ছিলেন নেহেরু, এবং সেই জন্যই ওই 1 বছরের মধ্যে 5 বার সিদ্ধান্ত অদল বদল হয়েছে। যদি কেউ দেখতে চান ডিটেলস, একটা বই আমি এখানে দিয়েছি, ওই প্রবন্ধ গুচ্ছ দেখবেন একটা আর্টিকেল আছে, আমি একদম ওই ডিসকভারি ইন্ডিয়া থেকে তথ্য তুলে আর্টিকেলটা লিখেছি। তাদের মধ্যে এই এটা ছিল, এবং শেষ পর্যন্ত কি হলো,
শেষ পর্যন্ত 5 বার সিদ্ধান্তর পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ব্রিটিশের সাথে সহযোগিতা। যে সহযোগিতার কথা 1941 সাল থেকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, এম এন রায় তারা বলেছিলেন ব্রিটিশের সাথে সহযোগিতা করতে হবে, কারণ ওই যুদ্ধ দুটো সাম্রাজ্যবাদী দেশের জমি দখলের যুদ্ধ নয়, এটা কমিউনিস্টরা বলেছিল, এটা দুই সাম্রাজ্যবাদী শক্তির জমি দখলের লড়াই। বাবা সাহেব বলেছিলেন তা নয়, এইটা হচ্ছে এই যুদ্ধ হলো গণতন্ত্র থাকবে কি থাকবে না তার লড়াই। নাৎসি বাহিনী যদি জিততে পারে পৃথিবীটাই উল্টে যাবে, আর ব্রিটিশ যদি জয়যুক্ত হয় তাহলে ভারতের স্বাধীনতা মিলবে, একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। ফলে শেষ পর্যন্ত কিন্তু কংগ্রেস ওই গান্ধী এই নেহরুর লাইন গ্রহণ করে এবং আম্বেদকরের লাইনে ফিরে আসে। ওই সময় দেখবেন শ্রমমন্ত্রী হিসেবে প্রতি মাসে 13,000 টাকা করে, ওই সময় 13,000 টাকা করে এম এন রায়কে নয়, ওটা কি যেন লেবার পার্টিটার নাম ছিল, তারা যেহেতু নাৎসিদের বিরুদ্ধে প্রচার আন্দোলনটা সংগঠিত করছিল বলে গভর্নমেন্টও তাদের কিছু সাহায্য করছিল মানুষকে শিক্ষিত করা যে আজকের নাৎসি বা এই যে ফ্যাসিবাদ, হিটলার, তোজো এবং ইতালির এরাই হচ্ছে আসলে সব থেকে বড় বিপদ। ফলে এইরকম একটা জায়গা থেকে আজকে বিকৃতভাবে বাবা সাহেবকে উত্থাপন করার চেষ্টা হয়। হ্যাঁ, এরাও কিন্তু পরে এটা চেঞ্জ করে, শুধু কংগ্রেস চেঞ্জ করেনি, কমিউনিস্টরাও চেঞ্জ করে। কমিউনিস্টরা কখন চেঞ্জ করে? হিটলার যখন রাশিয়া আক্রমণ করলো তখন কিন্তু কমিউনিস্টরা নতুন করে সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশকে সহযোগিতা করার লাইনে ফিরে এলো। ফলে আলটিমেটলি 42 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীর এই আন্দোলন যে ভুল ছিল এটা কংগ্রেস স্বীকার করে, কমিউনিস্টরা স্বীকার করে, আর আম্বেদকর তো প্রথম থেকেই বলেছিলেন। সেই ঘটনাটাকে সামনে এনে বিকৃতভাবে তুলে ধরা হয়, তুলে ধরে বাবা সাহেবকে জাতীয়তাবাদ আন্দোলন বিরোধী মানুষ হিসেবে প্রচার করার একটা চেষ্টা চলে। ফলে আমাদের এই গোটা বিষয়টা, এটা তো বক্তৃতা করে বোঝানো খুব মুশকিল, শুধু কিছু হিন্টস, কিছু তথ্য, কিছু ঘটনার কথা আপনাকে আমরা উল্লেখ করলাম। এইটাকে একটু বিশদে পড়তে হবে, পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভারতবর্ষের এই যে চেহারা, আজকে ভারতবর্ষের মানুষ একটা জাতি হিসেবে এত বর্ণ, এত ধর্ম, এত ভাষাভাষীর মানুষ একটা দেশের মধ্যে আজও ঐক্যবদ্ধ ভারতীয় হিসেবে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে, তার একমাত্র না হলেও প্রধানতম দাবিদার হলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। আমি এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম।